হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ থেকে কিছু বছর আগে অবধিও ইস্ট আফ্রিকার সোমালিয়া নামক দেশটা ছিল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দেশের মধ্যে থেকে একটা। কারণ সমুদ্রের ধারে থাকা এই দেশে পৃথিবীর সবচেয়ে বড় বড় আর ভয়ঙ্কর জলদস্যুরা থাকত, যারা ওদের দেশের পাশ দিয়ে যাওয়া পৃথিবীর যে কোনো দেশের বড় বড় জাহাজে লুটপাট চালাতো। আর সেজন্যই একটা সময় আমেরিকা, রাশিয়া, চায়নার মতন বড় বড় দেশের সরকাররাও এই পাইরেটসদেরকে ভয় পেত। কিন্তু এই সময় আমেরিকাতে 24 বছর বয়সী এমন একটা ছেলে ছিল যার স্বপ্ন ছিল একদিন খুবই বড় আর নামকরা একজন নিউজ রিপোর্টার হয়ে ওঠা। আর নিজে সেই স্বপ্ন পূরণ করার জন্যই ও কারো কাছ থেকে কোনো রকম সাহায্য না নিয়ে একা একাই সোমালিয়াতে গিয়ে পৃথিবীর সমস্ত বড় বড় পাইরেটসদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে। কিন্তু সোমালিয়াতে যাওয়ার পর সেই ছেলেটার সাথে কি হয়েছিল, আর সে কি আদেও সমস্ত পাইরেটসদের ইন্টারভিউ নিয়ে জীবিত অবস্থায় দেশে ফিরে আসতে পেরেছিল, সেই সমস্ত ঘটনাই আমরা আজকের এই সিনেমায় দেখব। ওই ছেলেটার জীবনের সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য পাইরেটস অফ সোমালিয়া। 2017 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.7। তো গল্পের শুরুতেই আমরা জয় বাহাদুর নামের 24 বছর বয়সী এই ছেলেটাকে দেখতে পাই। ওর স্বপ্ন ছিল একদিন ও খুবই বড় একজন নিউজ রিপোর্টার হয়ে উঠবে, কিন্তু যেহেতু ওর কাছে জার্নালিজমের কোনো রকম ডিগ্রি ছিল না, তাই এখন ও নিজের মতন করে বিভিন্ন ছোটখাটো টপিকের ওপরে আর্টিকেল লিখত। কিন্তু কোনো নিউজ পেপার বা কোনো ম্যাগাজিন কোম্পানি ও সেই আর্টিকেলগুলোকে ছাপাতে চাইতো না, যে বিষয়টা নিয়ে ও বেশিরভাগ সময় খুবই হতাশ হয়ে থাকত। এসব কিছুর মধ্যেই একদিন জয় নিজের বাড়ির সামনের বরফে পা পিছলে পড়ে যায়, যে কারণে ওর পিঠে খুবই আঘাত লাগে। আর সেজন্যই এখন ও নিজের চেক আপ করানোর জন্য একটা হসপিটালে চলে যায়। আর সেখানেই ওর সাথে সিমর তলবিন নামের এই বয়স্ক লোকটার পরিচয় হয়। একটা সময় এই লোকটা খুবই বড় আর নামকরা একজন জার্নালিস্ট ছিলেন, আর জয় ওনাকেই নিজের আইডল বা আদর্শ মনে করত। এখন ওনার সাথে পরিচয় হওয়ার পর জয় খুবই খুশি হয়ে ওনার কাজের প্রশংসা করতে শুরু করে। জয় বলে, আমি আপনার সমস্ত আর্টিকেল পড়েছি, আপনার কাজ আমার খুবই পছন্দ হয়। যেটা শুনে মিস্টার সিমর একটু অবাক হয়ে গিয়ে বলেন, আজকালকার ইন্টারনেট আর ফেসবুক চালানো জেনারেশনের ছেলেরাও যে আমার আর্টিকেল পড়ছে, সেটা যেন আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। এরপর গল্প করতে করতে উনি জয়ের কাছ থেকে ওর কেরিয়ার সম্পর্কে জানতে চান। তখন জয় বলে, আপাতত আমি ছোটখাটো ম্যাগাজিনের জন্য আর্টিকেল লেখার কাজ করি, তবে আমার ইচ্ছা একদিন আমি আপনার মতনই বড় একজন নিউজ রিপোর্টার হয়ে উঠব। আর সেজন্যই সামনের বছরই আমি আমার ডিগ্রির জন্য হাওয়ার্ড কলেজে জার্নালিজম নিয়ে গ্র্যাজুয়েশন করার জন্য ভর্তি হব, যাতে পরবর্তীকালে সেই ডিগ্রি নিয়ে আমি কোনো নিউজ এজেন্সিতে চাকরি করতে পারি। যেটা শুনে মিস্টার সিমর বলেন, কিন্তু জার্নালিস্ট হওয়ার জন্য তো কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, সেটা তো তুমি এখনই করতে পারো। তোমাকে শুধু এমন এমন জায়গায় গিয়ে এমন এমন খবর নিয়ে আসতে হবে আর এমন এমন লোকের ইন্টারভিউ নিতে হবে যে কাজগুলো করতে বাকি লোকজন ভয় পায়। তোমাকে শুধু বাকি সবার থেকে আলাদা হতে হবে। এখন এই কথাগুলো শুনে জয়ের খুবই ভালো লেগে যায়। এই ঘটনার কিছুদিন পরেই নিউজ চ্যানেলে দেখানো হয় সোমালিয়ান পাইরেটরা এখন একটা ইউক্রেনিয়ান জাহাজকে বন্দি বানিয়ে নিয়েছে, আর সেই জাহাজটাকে ছাড়ার জন্য তারা ইউক্রেন সরকারের কাছে অনেক টাকা দাবি করে। আর এই কারণেই এখন পৃথিবীর সমস্ত দেশের নিউজ চ্যানেলেই এই খবরটা দেখানো হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে পৃথিবীর কোনো নিউজ রিপোর্টারই সোমালিয়াতে গিয়ে সেখান থেকে গ্রাউন্ড রিপোর্টিং করছিল না। মানে কেউই সোমালিয়াতে গিয়ে ওখানকার পাইরেটসদের ইন্টারভিউ নেওয়া বা ওই দেশের সাধারণ মানুষদের আর সরকারের এই পাইরেটসদের নিয়ে কি মতামত সেই ব্যাপারে খোঁজখবর করা, এসব কিছুই করছিল না। এক কথায় বলতে গেলে সোমালিয়ান দেশের সাধারণ জনগণ আর ওখানকার পাইরেটসদের সম্পর্কে পৃথিবীর বাকি দেশের লোকজনদের কোনো রকম ধারণা ছিল না। আসলে এই সময় সোমালিয়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দেশের মধ্যে থেকে একটা ছিল, আর সেই কারণেই পৃথিবীর কোনো দেশের রিপোর্টাররাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওখানে যেতে চাইছিল না। এসব কিছু দেখে জয়ের মাথায় একটা আইডিয়া আসে। ও ঠিক করে নেয়, যেহেতু এখন কেউই সোমালিয়াতে যেতে চাইছে না, তাই ও একা একাই ওই দেশে গিয়ে সমস্ত পাইরেটসদের ইন্টারভিউ নেবে। যদিও ওর বন্ধুরা ওকে বারবার করে এই কাজটা করতে বারণ করে, কিন্তু জয় এখন কারো কথাই শুনতে চাইছিল না। এই ঘটনার পর থেকে ও সমস্ত সোমালিয়ান নিউজ চ্যানেল আর রেডিও কোম্পানিকে ইমেল করে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। একদিন জয়ের ওই ইমেল দেখেই সোমালিয়া থেকে একজন লোক ওকে কল করে। এই লোকটা ছিল সোমালিয়ান প্রেসিডেন্টের ছেলে। উনি যখন জানতে পারেন জয় ওনাদের দেশে গিয়ে ওখানকার সাধারণ মানুষ আর পাইরেটসদেরকে নিয়ে আর্টিকেল লিখে সেটা পুরো পৃথিবীকে জানাতে চায়, তখন উনি খুবই খুশি হয়ে জয়কে তাড়াতাড়ি করে সোমালিয়াতে যাওয়ার জন্য ইনভাইট করেন। এটা শুনে জয় খুবই অবাক হয়ে যায়। ও বুঝে উঠতে পারেনি ও এত তাড়াতাড়ি সোমালিয়াতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। এখন ও তাড়াতাড়ি করে এই খবরটা মিস্টার সিমরকে জানায়। মিস্টার সিমর ওকে বলেন, সবার আগে তুমি সোমালিয়ার বেশ কিছু লোকাল ভাষা শিখে নাও, আর সেই একই সাথে সোমালিয়াতে যাওয়ার পর তুমি সবাইকে জানাবে তুমি খুবই বড় একজন রিপোর্টার,
তোমার লেখা আর্টিকেল পুরো পৃথিবীর লোকজন পড়ে, আর এখন তুমি সোমালিয়ান দেশ আর ওখানকার লোকজনকে নিয়ে একটা বই লিখতে চাও। তোমার এই কথাগুলো শুনে সোমালিয়ান লোকজন তোমাকে অনেক সম্মান করবে আর অনেক সাহায্য করবে। এরপর যে সোমালিয়া যাওয়ার জন্য নিজের বাবা মায়ের কাছ থেকে পারমিশন নেয়, ও মনে করেছিল ওর বাবা আর মা হয়তো ওর এই কাজের জন্য একদমই রাজি হবে না, কিন্তু ওর বাবা মা ওকে আটকানোর জন্য তেমন কিছুই বলেন না। এখন যে ওনাদের কাছ থেকে $500 নিয়ে একটা ছোট ব্যাগের মধ্যে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে 2008 সালের 6ই ডিসেম্বর সোমালিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে ও সোমালিয়ার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করে, আর সেখান থেকেই ও জানতে পারে একটা সময় এই দেশটাকে নেশন অফ পোয়েটস মানে কবিদের দেশ বলা হতো। সেই সময় এই দেশের বেশিরভাগ লোকই কবিতা লিখতে আর সাহিত্য চর্চা করতে খুবই পছন্দ করত। কেউ কোনোভাবেই ঝামেলা অশান্তি বা লড়াই করতে চাইতো না। কিন্তু পরবর্তীকালে 20th সেঞ্চুরিতে এসে ইংলিশ আর ইটালিয়ান লোকজনরা বাকি সমস্ত দেশের মতন সোমালিয়াকেও নিজেদের দখলে নিয়ে নেয়, আর তারাই নিজেদের স্বার্থের জন্য এই সোমালিয়ান লোকজনদের হাতে বন্দুক আর অস্ত্র তুলে দিয়ে এদেরকে লড়াই করা শেখায়। আর তারপর থেকেই এই দেশটার অবস্থা পুরোপুরি বদলে যায়। কিছুদিন আগেই সোমালিয়াতে একটা গৃহযুদ্ধ হয়েছিল, যার কারণে 10 লাখেরও বেশি মানুষকে তাদের দেশ ছেড়ে পার্শ্ববর্তী অন্য দেশে পালিয়ে যেতে হয়েছে। আর যারা ওই দেশেই থেকে গেছিল তারা বন্যা আর দুর্ভিক্ষের কারণে আস্তে আস্তে না খেতে পেয়ে মারা যেতে শুরু করে। আর এই সমস্ত কারণেই এখানকার বেশিরভাগ লোকজন আস্তে আস্তে পাইরেটস হয়ে উঠতে শুরু করেছে। এইভাবে সোমালিয়ান ইতিহাস পড়তে পড়তে যে যখন সত্যি সত্যি সোমালিয়াতে পৌঁছায়, তখন এয়ারপোর্টে ওকে পিক আপ করার জন্য আবদি নামের এই ছেলেটা আসে। আবদি ইংলিশে কথা বলতে পারত, আর সেজন্যই ওকে জের ট্রান্সলেটর হিসেবে রাখা হয়েছিল। এবার গাড়িতে ওঠার পর যে লক্ষ্য করে আবদির সাথে সাথে ওকে রিসিভ করার জন্য এখানে বেশ অনেকগুলো সোলজারও এসেছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই ওই সোলজাররা রাস্তার পাশে থাকা একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে ড্রাগস কিনতে শুরু করে, যেটা দেখে যে প্রচণ্ড অবাক হয়ে গিয়ে এই সমস্ত ঘটনা নিজের ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে। তখন আবদি জানায় এই ড্রাগসগুলোকে সোমালিয়ান ভাষায় খাত বলা হয়, আর এগুলো একটা বিশেষ ধরনের গাছের ডাল আর পাতা থেকে তৈরি করা হয়। আবদি বলে এই খাতের নেশা করে করে আমাদের পুরো দেশটাই শেষ হয়ে যাচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সবাই এই জিনিসের নেশা করে। তবে আমি আশা করছি আমাদের নতুন প্রেসিডেন্ট এই জিনিসটাকে বন্ধ করার জন্য কোনো একটা পদক্ষেপ নেবেন। এর কিছুক্ষণ পর ওরা সবাই প্রেসিডেন্টের ছেলের সঙ্গে দেখা করার জন্য চলে যায়, যার নাম ছিল ফেরোল, আর ইনি জেকে এই দেশে আসার জন্য ইনভাইট করেছিলেন। দেখা যায় ফেরোল এখানে নিজের একটা ছোট্ট রেডিও স্টেশন চালাতো। ও মনে করত সোমালিয়ান পাইরেটসদের জন্য পুরো পৃথিবীর সামনে ওদের দেশের খুবই বদনাম হয়ে গেছে। ওই পাইরেটসদের কারণেই অন্য কোনো দেশের সাথে এরা ভালো সম্পর্ক তৈরি করতে পারছে না। ফেরোল বলে এই সমস্ত পাইরেটসদের লিডারের নাম হলো বোয়া, আর আমরা তার সাথে কথা বলে আলোচনা করে এই জাহাজ লুটপাটের ব্যাপারটা পুরোপুরি বন্ধ করতে চাই। কিন্তু এই কাজটা মোটেও সহজ না, কারণ এই দেশের বেশিরভাগ মানুষই তাকে ভালো মনে করে। সবাই মনে করে সে রবিনহুড, যে বড় বড় দেশের জাহাজ লুট করে আমাদের দেশের গরিব মানুষদেরকে সাহায্য করে। কিন্তু আমাদের দেশের সাধারণ লোকজন কোনোভাবেই বুঝতে পারছে না এই কাজের জন্য আমাদের দেশের সম্মান কতটা নিচে নেমে যাচ্ছে। আর সেসব কিছু ঠিক করার জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি আমি পাইরেটসদের লিডার অর্থাৎ বোয়ার সাথে তোমার একটা মিটিং অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু এই কাজের জন্য আমার বেশ কিছু সপ্তাহ সময় লাগবে। এরপর ফোরেল জেকে নিজের বাবা অর্থাৎ ওই দেশের প্রেসিডেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রেসিডেন্ট জানায় উনি আর ওনার পুরো পরিবার বিগত 8 বছর ধরে অস্ট্রেলিয়ায় ছিলেন, কিন্তু এই দেশের হাল শোধরানোর জন্য সোমালিয়ান লোকজনরা ওনাদেরকে এই দেশে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করেন, আর সেজন্যই উনি আবার এই দেশে ফিরে এসে এখানকার হাল সামলাচ্ছেন। এবার ওই প্রেসিডেন্ট জেকে প্রশ্ন করেন, আচ্ছা এই দেশে আসার পর তুমি কি কোথাও কোনো স্কুল দেখতে পেয়েছো? যে বলেন, না, সত্যি কথা বলতে গেলে আমি কোনো স্কুলই লক্ষ্য করিনি। প্রেসিডেন্ট বলেন, আফ্রিকা মহাদেশের সমস্ত দেশের মধ্যে থেকে আমাদের দেশে সবচেয়ে কম স্কুল আছে, কারণ এখানকার কোনো বাচ্চারাই পড়াশোনা করতে চায় না, সবাই বড় হয়ে পাইরেটস হতে চায়। আর আমাদের দেশে পাইরেটসদেরকেই সবাই বেশি সম্মান করে, সবাই তাদের মতন হতে চায়। কিন্তু আমি যেভাবেই হোক এসব কিছু বদলাতে চাই। আমি চাই আমাদের দেশের সমস্ত বাচ্চারা যেন ভালো করে পড়াশোনা করতে শুরু করে, আর ভবিষ্যতে তারা সবাই যেন আমার মতন পিএইচডি আর অন্যান্য বড় বড় ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আমাদের দেশের নাম উজ্জ্বল করে। এরপর দেখা যায় সোমালিয়াতে জেল থাকার জন্য খুবই হাই সিকিউর একটা ঘরের ব্যবস্থা করা হয়েছিল। এই ঘরের চারিদিকে সবসময়ের জন্যই বেশ কিছু বন্দুকধারী সোলজার আর সিকিউরিটি গার্ড থাকবে, আর এই বাড়িতে জের জন্য আলাদা করে ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে। সেই সময় সোমালিয়া দেশে খুবই অল্প কিছু মানুষের কাছেই ইন্টারনেট কানেকশন ছিল। এবার ঘরে ঢোকার পর আবদি ওকে জানায়, আগামী বেশ কিছু মাস ধরে তোমাকে এখানেই থাকতে হবে, আর তুমি যেন কোনোভাবেই এই ঘরের জানলা খুলে বাইরে তাকাবে না, তাহলে কিন্তু বাইরে থেকে যে কেউ তোমার ওপরে হামলা করতে পারে।
এখন যে আব্দির সমস্ত কথায় রাজি হয়ে যায়, কিন্তু পরের দিন সকালে ও যখন ঘুম থেকে ওঠে তখন ও লক্ষ্য করে সকাল হয়ে যাওয়ার পরেও ওর ঘরের ভিতরটা খুবই অন্ধকার হয়ে আছে। সেজন্য আগের রাতে আব্দি বারণ করা সত্ত্বেও যে এখন ওই ঘরের জানলা খুলে বাইরে দেখতে শুরু করে আর সেখানকার পুরো পরিবেশটা নিজের ক্যামেরায় রেকর্ড করতে থাকে। আর এই কাজটা করতে করতেই ও একটা মেয়েকে দেখতে পায় যে ওই জানলা দিয়ে বারবার যে দিকে তাকাচ্ছিল, আর যেও খুবই অবাক হয়ে ওই মেয়েটাকে দেখছিল। এসব কিছুর মধ্যেই ওখানে পিছন দিক থেকে আব্দি এসে জেকে বলে, এখন তুমি যে মেয়েটাকে দেখছো তার নাম হলো মারিয়ান, আর ও গারাডের অনেকগুলো স্ত্রীর মধ্যে থেকে একজন। গারাড হলো খুবই বড় একজন পাইরাট, আর বর্তমানে ও আমাদের দেশের সবচেয়ে পাওয়ারফুল মানুষদের মধ্যে থেকে একজন। মারিয়ানের মতন গারাড আরও অনেক মেয়েকেই বিয়ে করে রেখেছে, যারা এখন গারাডের হয়ে খাদ বিক্রি করার কাজ করে। যেটা শুনে যে বলে, তাহলে কি আমি কোনোভাবে গারাড বা ওর স্ত্রী মারিয়ানের ইন্টারভিউ নিতে পারবো? আব্দি বলে, একদমই না। আমাদের দেশের সরকারও ওই মানুষটাকে এড়িয়ে চলে। গারাডের সঙ্গে দেখা করা খুবই বিপজ্জনক, আর ওই কাজটা করতে গিয়ে তুমি মারাও যেতে পারো। তবে তুমি চিন্তা করো না, আজ আমি বোয়া নামের অন্য একজন পাইরেটের সঙ্গে তোমার মিটিংয়ের ব্যবস্থা করেছি, আর বোয়াকে তুমি তোমার মনের মতন যা খুশি প্রশ্ন করতে পারো। এই কথা শুনে যে খুবই খুশি হয়ে বোয়ার ইন্টারভিউ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় বোয়া নিজের সাথে করে অনেক লোকজন নিয়ে এসেছিল, যাদের প্রত্যেকের হাতেই বড় বড় বন্দুক ছিল। যেটা দেখে যে একটু ভয় পেয়ে গিয়ে আব্দিকে বলে, আজকে যদি আমি কোনোভাবে মারা যাই তাহলে তুমি আমার মৃতদেহটা আমার দেশে পাঠিয়ে দিও। যেটা শুনে আব্দি হাসতে হাসতে বলে, তুমি একদমই চিন্তা করো না, তেমন কিছুই হবে না। এরপর পাশের একটা ফাঁকা জায়গায় বসে যে বোয়াকে বেশ অনেকগুলো প্রশ্ন করে। এখানে বোয়ার সাথে কথা বলার পর জানা যায় ও নিজেকে একজন পাইরেট মনে করে না, এমনকি ও এটাও মনে করে না ওই জাহাজগুলোকে লুটে ও কোনো ভুল কাজ করছে। এখন যে ওকে বেশ অনেকগুলো প্রশ্ন করার পর হঠাৎ করেই বোয়া সোমালিয়ান ভাষায় কিছু একটা বলতে বলতে ওখান থেকে উঠে চলে যায়, যেটা দেখে যে কিছুই বুঝতে পারছিল না। তখন আব্দি বলে, বোয়া তোমার ওপরে খুবই রেগে গেছে, কারণ ওর সঙ্গে দেখা করতে আসার সময় তুমি ওর জন্য কোনো খাত নিয়ে আসোনি। আসলে সোমালিয়ার একটা নিয়ম আছে, যে কোনো পাইরেটের সঙ্গে দেখা করতে গেলেই তার জন্য বেশ কিছুটা করে খাত নিয়ে যেতে হবে। তাই এরপর থেকে কোনো পাইরেটের ইন্টারভিউ নেওয়ার সময় তুমি তার জন্য বেশ কিছুটা করে খাত নিয়ে যাবে। এই ঘটনার পরের দিন সকালে যে যখন নিজের ঘরের মধ্যে নিজের বই লেখালেখির কাজ করছিল, তখনই ও নিজের ঘরের জানলা থেকে আরও একবার রাস্তার মধ্যে মারিয়ানকে দেখতে পায়। এখন ও আব্দির কাছ থেকে কোনো রকম অনুমতি না নিয়ে নিজের ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে মারিয়ানের সঙ্গে দেখা করার জন্য চলে আসে। যে এখন মারিয়ানের কাছে গারাডের সম্পর্কে জানতে চায়। এখানে দেখা যায় মারিয়ানও খুব ভালো ইংলিশ বলতে পারত, আর এই ইংলিশ ভাষাটা ও আমেরিকান মুভি দেখে দেখে শিখেছিল। এখন যে আর মারিয়ান বেশ কিছুক্ষণ ধরে আমেরিকান মুভির বিষয় নিয়ে নিজেদের মধ্যে গল্প করে। মারিয়ান বলে, আমেরিকানরা সোমালিয়ার ওপরে যে মুভিগুলো তৈরি করে সেগুলো আমার একদমই পছন্দ হয় না, কারণ সেই মুভিতে সমস্ত সোমালিয়ান লোকজনদেরকেই জলদস্যু আর অপরাধী হিসেবে দেখানো হয়, কিন্তু কোনো আমেরিকান মুভিতেই সোমালিয়ার সাধারণ মানুষদেরকে নিয়ে কিছু দেখানো হয় না। তবে এখন আমাদের শহরের সমস্ত লোকজন তোমার ওপরে খুবই আশা করে আছে। সবাই মনে করছে তুমি তোমার বইতে সোমালিয়ান মানুষদের দুঃখ কষ্টের কথা লিখে সেটাকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরবে, আর পুরো পৃথিবীকে আসল সোমালিয়া সম্পর্কে জানাবে। এরপর যে মারিয়ানের কাছ থেকে বেশ কিছুটা খাত কিনে নেয়, যার বিনিময়ে ও আরও একবার বোয়ার সঙ্গে দেখা করার সুযোগ পায়। এখন বোয়ার ইন্টারভিউ নেওয়ার সময় বাকি সমস্ত পাইরেটসদের সাথে সাথে যে নিজেও বেশ অনেকটা খাতের নেশা করে, আর তারপর সেই নেশাগ্রস্ত অবস্থাতেই ও বোয়ার কাছে মন খুলে সব রকম প্রশ্ন করে, আর ওদের দুজনের সেই কনভারসেশনগুলোকে ও একটা ছোট টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখে দেয়। আর তারপর ও বাড়ি ফিরে নিজের টেপ রেকর্ডার থেকে সেই সমস্ত কথাগুলো শুনে সেগুলোকে ভালো করে গুছিয়ে নিজের নতুন বইয়ের জন্য আর্টিকেল হিসেবে লিখে রাখে। এইভাবে আস্তে আস্তে বেশ অনেক মাস কেটে যায়। যে সোমালিয়াতে থেকে এখানকার সমস্ত সাধারণ মানুষ আর পাইরেটসদের সম্পর্কে বেশ অনেক কিছু জেনে ফেলেছিল, আর সেই সমস্ত ইনফরমেশনগুলোকেই ও নিজের বইতে লিখে রেখেছিল। এখন ও নিজের এই বইটাকে পাবলিশ করার জন্য মাঝে মাঝেই আমেরিকার বিভিন্ন বড় বড় নিউজ এজেন্সি, পাবলিশিং হাউস আর মিডিয়া হাউসের সঙ্গে যোগাযোগ করত, কিন্তু কেউই সোমালিয়ার সাধারণ মানুষদের কথা জানতে চাইছিল না। এমনকি বেশ কিছু লোক তো জেকে বলে, তুমি পারলে বেশ কিছু পাইরেটসের ভিডিও রেকর্ড করে আমাদেরকে পাঠাও, তার জন্য আমরা তোমাকে $1000 দেব, কিন্তু আমরা কোনোভাবেই তোমার ওই বইটাকে ছাপাতে পারবো না। এই কথা শুনে যে প্রচণ্ড রেগে যায়। এক রাতে ও খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে মাঝরাতেই আব্দির সঙ্গে দেখা করার জন্য চলে আসে। যে বলে, এতদিন ধরে আমি তোমাদের সবাইকে মিথ্যে কথা বলেছি, আমি কোনো ফেমাস রাইটার বা জার্নালিস্ট কিছুই না, এমনকি এর আগে আমি কোনো বইও লিখিনি, আর এখন আমি তোমাদেরকে নিয়ে যে বইটা লিখতে চাইছি সেটাকেও কেউ পাবলিশ করতে চাইছে না।
যেটা শুনে আবদি হাসতে হাসতে বলে, তুমি কোনো ফেমাস রাইটার না, তাতে কি হয়েছে? তুমিই হলে পৃথিবীর প্রথম ফরেনার যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দেশে এসে আমাদের সাধারণ মানুষদের কথা শুনেছ আর সেগুলোকে নিজের বইতে লিখে পুরো পৃথিবীকে জানাতে চেয়েছ। আমাদের কাছে তো এটাই অনেক বড় ব্যাপার। যে বলে তুমি বুঝতে পারছো না, এখন যদি কেউ আমার বইটাকে পাবলিশ না করে তাহলে এত মাস ধরে আমার এত কষ্ট করা সবকিছুই বৃথা হয়ে যাবে। আর সেরকমটা হলে সোমালিয়ার সাধারণ মানুষদের সম্পর্কে আর কেউই জানতে পারবে না। এখন এসব কিছু ঠিক করার একটাই উপায় আছে। তুমি যেভাবেই হোক আমাকে এমন কোনো একটা জাহাজে নিয়ে চলো যে জাহাজটাকে পাইরেটসরা হাইজ্যাক করে তার কর্মচারীদেরকে বন্দি বানিয়ে রেখেছে। আমি যদি কোনোভাবে একবার সেই ভিডিওটাকে আমেরিকায় পাঠাতে পারি তাহলে আশা করা যায় তারপর আমি আমার বইটা পাবলিশ করার জন্য আমেরিকার অনেক বড় বড় কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতে পারবো। কিন্তু আবদি কোনোভাবেই এই আইডিয়াতে রাজি হয় না। ও বলে কোনো পাইরেটসদের জাহাজের ভিতরে ঢোকার পর আমরা আর কোনোভাবেই তোমাকে সিকিউরিটি দিতে পারবো না। জাহাজের ভিতরে যাওয়ার পর ওই পাইরেটসরা যদি তোমাকে মেরে ফেলে বা তোমার কোনো ক্ষতি করে তাহলে তার ফলে আমাদের দেশ পুরো পৃথিবীর কাছে আরও বেশি বদনাম হয়ে যাবে। তবে তুমি চিন্তা করো না, তোমার এই সমস্যার জন্য আমার কাছে খুবই ভালো একটা সলিউশন আছে। কিছুদিন পরেই আমি তোমার সাথে সোমালিয়ার সবচেয়ে বড় পাইরেট মানে গারাডের একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি। আসলে গারাডের একজন ট্রান্সলেটারের দরকার, তাই ও আমাকে কিছুদিনের জন্য কাজে রেখেছে। এরপর যখনই আমি গারাডের কাছে কাজ করতে যাব তখন আমি তোমাকেও নিজের সাথে করে নিয়ে যাব। সেখানেই তুমি অল্প কিছু সময়ের জন্য গারাডের ইন্টারভিউ নিয়ে নিও। এই কথা শুনে যে প্রচণ্ড নিশ্চিন্ত হয়ে আর খুশি হয়ে আবদিকে জড়িয়ে ধরে। এরপর গারাডের সঙ্গে দেখা করার জন্য যে নিজের কাছে থাকা সমস্ত টাকা দিয়ে মারিয়ানের কাছ থেকে বেশ অনেকটা খাত কিনে নেয়। এখন যে মারিয়ানের কাছ থেকেও গারাডের ব্যাপারে জানতে চায়। তখন মারিয়ান বলে, আমার নিজেরই বিগত অনেক মাস ধরে গারাডের সঙ্গে দেখা হয়নি, তবে গারাডের সঙ্গে দেখা করার পর তুমি ওর জামা কাপড়ের প্রশংসা করো। কেউ ওর জামা কাপড় নিয়ে ভালো কথা বললে সেটা ওর খুবই পছন্দ হয়। এর কিছুক্ষণ পর যে আবদির সাথে গারাডের ইন্টারভিউ নেওয়ার জন্য চলে যায়। কিন্তু এখানে প্রথমের দিকে মনে হচ্ছিল গারাড যেন জের ওপরে খুবই রেগে আছে, ও যেন জেকে একদমই পছন্দ করছে না। এই ব্যাপারটা বুঝতে পেরে যে আস্তে আস্তে গারাডের জামা কাপড়ের প্রশংসা করতে শুরু করে, যেগুলো শোনার পর গারাড একটু শান্ত হয়ে গিয়ে জের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে। এরপর যে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে গারাডের ইন্টারভিউ নেয় আর সেখান থেকে ও বেশ অনেক রকম দরকারি ইনফরমেশন পেয়ে যায়। এরপর ও সেই সমস্ত ইনফরমেশনগুলোকেই নিজের বইয়ের মধ্যে লিখে দেয়। একদিন আবদি হঠাৎ করেই জেকে বলে, গারাডের বেশ কিছু পাইরেটসরা ভিক্টোরিয়া নামের একটা জার্মান জাহাজকে হাইজ্যাক করেছে, আর তুমি যদি সেই জাহাজে গিয়ে সেখানে থাকা বন্দি লোকদের ভিডিও করতে চাও তাহলে আমাদেরকে এখনই এখান থেকে বেরিয়ে পাশের অন্য একটা শহরে যেতে হবে। যেটা শুনে যে একটু অবাক হয়ে গিয়ে বলে, কিন্তু কিছুদিন আগে তো তুমি নিজেই আমাকে পাইরেটসদের জাহাজে যেতে বারণ করেছিলে। আবদি বলে, আসলে প্রেসিডেন্টের ছেলে অর্থাৎ ফোরেল এতদিন ধরে তোমার এখানে থাকা খাওয়ার জন্য আর তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য তোমার কাছ থেকে $500 চেয়েছে, না হলে ও তোমাকে এই দেশ থেকে যেতে দেবে না। কিন্তু তুমি তো তোমার সমস্ত টাকা খরচ করে ফেলেছ, সেজন্যই এখন আমি তোমাকে জাহাজে নিয়ে যাচ্ছি, যাতে ওই জাহাজের ভিতরের ভিডিও রেকর্ড করে সেগুলোকে বিক্রি করে তুমি কিছু টাকা ইনকাম করতে পারো। এরপর ওরা দুজন এইল নামের অন্য একটা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সেই জাহাজটাকে হাইজ্যাক করে রাখা হয়েছিল। ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়, সেজন্য সেই রাতটা ওরা সবাই ওখানেই একটা বাড়িতে থাকে। সেই রাতে ওখানে জের সঙ্গে দেখা করার জন্য ওই শহরের বেশ কিছু মানুষ এসেছিল, যারা প্রত্যেকেই নিজেদের সমস্যার কথা জেকে জানাচ্ছিল। একজন মহিলা জানায় ওনাদের শহরে একটা স্কুল ছিল, কিন্তু সুনামির সময় সেই স্কুলটা নষ্ট হয়ে যায়, আর তারপর থেকে এখনো অবধি সেই স্কুলটাকে তৈরি করা হয়নি। এরা প্রত্যেকেই চাইছিল যে যেন এদের প্রত্যেকের সমস্যার কথা নিজের বইতে লেখে। এর পরের দিন সকালে যে আবদি আর বাকি সবাই সেই পাইরেটসদের সঙ্গে দেখা করার জন্য সমুদ্রের ধারে চলে যায়। সেখানে আবদি ওই পাইরেটসদেরকে অনেক রকমভাবে বুঝিয়ে ওদেরকে রাজি করানোর চেষ্টা করে, যাতে ওরা জেকে ওদের জাহাজের ভিতরে নিয়ে যায়। কিন্তু যেহেতু যে বিদেশি ছিল তাই ওই পাইরেটসরা ওকে কোনোভাবেই বিশ্বাস করে জাহাজের ভিতরে নিয়ে যেতে চাইছিল না। এদিকে যে গাড়ির ভিতরে বসে বসে এই সমস্ত ঘটনা নিজের ক্যামেরায় রেকর্ড করছিল, কিন্তু যখন ও দেখতে পায় ওই পাইরেটসরা কোনোভাবেই ওকে নেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন ও নিজের ক্যামেরা হাতে নিয়ে ওই গাড়ি থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে ওই পাইরেটসদের দিকে এগিয়ে যায়। যেটা দেখে এখন সমস্ত পাইরেটসরা ঘাবড়ে গিয়ে ওর দিকে বন্দুক তাক করে ধরে। যে বলে, আমি একজন রিপোর্টার, আমি যদি তোমাদের এই সমস্ত ঘটনাগুলো রেকর্ড করে খবরে দেখাই তাহলে পৃথিবীর বাকি দেশের সরকাররা তোমাদের দাবি খুব সহজেই মেনে নেবে। যেটা শুনে ওই পাইরেটসরা একটু চিন্তাভাবনা করার পর বলে, ঠিক আছে, তুমি কাল সকালে এসো, আমরা তখনই তোমাকে জাহাজের ভিতরে নিয়ে যাব। কিন্তু পরের দিন সকালে যখন জে আর আবদি আবারও ওই সমুদ্রের ধারে ফিরে আসে তখন ওরা দেখতে পায়
ওই পাইরাটসরা সেই জাহাজটা নিয়ে অনেক আগেই ওখান থেকে চলে গেছে, কারণ ওই পাইরাটসরা মনে করেছিল যে হয়তো আমেরিকার CIA এজেন্সির কোনো গুপ্তচর। এখন এত বড় একটা সুযোগ হাতছাড়া হওয়ার পর যে প্রচণ্ড হতাশ হয়ে গেছিল। এই ঘটনার কিছুদিন পর একদিন হঠাৎ করেই জের বাবা ওকে কল করে তাড়াতাড়ি করে সোমালিয়া থেকে নিজেদের দেশে ফিরে যেতে বলেন। আসলে সেই সময় বেশ কিছু সোমালিয়ান পাইরাটসরা একটা আমেরিকান জাহাজ লুট করার চেষ্টা করেছিল, আর সেই জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল ক্যাপ্টেন ফিলিপস। আর এই ক্যাপ্টেন ফিলিপসের জাহাজ লুটের ঘটনাটা নিয়েও খুবই ভালো একটা মুভি রয়েছে। এখন পুরো পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেলেই এই ক্যাপ্টেন ফিলিপসের জাহাজ লুটের ঘটনাটা দেখানো হচ্ছিল। আর এই খবরটা দেখেই জয়ের বাবা মা খুবই ভয় পেয়ে গিয়ে ওকে তাড়াতাড়ি করে দেশে ফিরে আসতে বলেন। এটা শুনে এখন জয় শেষ অবধি ওর বাবা আর মায়ের কথা রাজি হয়ে যায়। এখন ও নিজের বাবাকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে আরও বেশ কিছুটা টাকা জমা করতে বলে, আর তারপর ও সেই টাকার মধ্যে থেকে $500 নিয়ে সোমালিয়ান প্রেসিডেন্টের ছেলে অর্থাৎ ফোরেলকে দিয়ে দেয়। এখন ফোরেল বলে ক্যাপ্টেন ফিলিপস আর ওনার সমস্ত ক্রুদেরকে সুরক্ষিতভাবে বাঁচিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমেরিকান সৈনিকদের সঙ্গে এই যুদ্ধে 3 জন পাইরাটস মারা গেছে, আর সেজন্য এখন আমাদের দেশের বাকি পাইরাটসরাও শান্ত থাকবে না। তারা যদি জানতে পারে তুমি আমেরিকান, তাহলে তারা কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলবে। তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে পালিয়ে যাও। এখন যে পুরোপুরিভাবে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে গেছিল। এখন যে আবদিকে বলে এই দেশ থেকে যাওয়ার আগে আমি আরও একবার বোয়ার ইন্টারভিউ নিতে চাই, কারণ আমার মনে হচ্ছে বোয়াই ক্যাপ্টেন ফিলিপসের ওই জাহাজটা লুট করেছে, আর যদি তেমনটাই হয় তাহলে বোয়ার ইন্টারভিউটা আমার খুবই কাজে লাগবে। কিন্তু এই অবস্থায় জের পক্ষে সোমালিয়ার রাস্তায় ঘুরে বেড়ানো একদমই সুরক্ষিত ছিল না। সেজন্য এখন আবদি একটা কাপড় দিয়ে জের পুরো মুখ ঢেকে ওকে নিজের বাইকে করেই বোয়ার কাছে নিয়ে যায়। কিন্তু এখানে বোয়ার সাথে কথা বলার পর জানা যায় ক্যাপ্টেন ফিলিপসের ওই জাহাজটাকে ও হাইজ্যাক করেনি। বোয়া বলে তবে যেই এই কাজটা করে থাকুক না কেন, খুব তাড়াতাড়ি আমরা সেই ব্যাপারটা জানতে পারবো। এখন বোয়ার সাথে কথা বলে বাড়ি ফেরার সময় যে শেষবারের মতন আরও একবার মারিয়ানের সঙ্গে দেখা করার জন্য বাজারে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর ও মারিয়ানকে কোথাও খুঁজে পায় না। উপরন্তু এখন গার্ডের বেশ কিছু লোকজন ওকে বাজারের মধ্যে দেখতে পেয়ে ওকে মারার চেষ্টা করে। আসলে যেহেতু ও আমেরিকান ছিল, তাই এখন এই পাইরেটসরা ওকে মারতে চাইছিল, যদিও যে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে ছুটতে ছুটতে ওখান থেকে পালিয়ে আসে। ঘরে ফেরার পর ও দেখতে পায় মারিয়ান আগে থেকেই ওর ঘরের মধ্যে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিল। মারিয়ান ওকে বলে ক্যাপ্টেন ফিলিপসের ওই জাহাজটা আমার স্বামী অর্থাৎ গারাডি হাইজ্যাক করেছিল, আর তুমি তো এটা জানার জন্যই আমার সঙ্গে বাজারে দেখা করতে গেছিলে। এখন যেহেতু তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তাই এবার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিজের দেশে ফিরে যাও। আর দেশে ফিরে যাওয়ার পর তুমি আমাকে মাঝে মাঝেই ভালো ভালো আমেরিকান মুভির ক্যাসেট পাঠিও। এর পরের দিন সকালেই যে পুরোপুরিভাবে এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল। তবে ওই দেশ ছেড়ে যাওয়ার আগেই ও জানতে পারে গারাড নিজেই স্বীকার করে নিয়েছে ওই নাকি ক্যাপ্টেন ফিলিপসের জাহাজটা হাইজ্যাক করেছিল। আর যেহেতু ক্যাপ্টেন ফিলিপসকে বাঁচানোর জন্য আমেরিকান সৈনিকরা ওর 3 জন পাইরাটসকে মেরে ফেলেছে, তাই ওদের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এরপর থেকে গারাড আর তার সঙ্গীরা ওদের দেশের আশপাশ দিয়ে যাওয়া সমস্ত আমেরিকান জাহাজগুলোতে লুটপাট চালিয়ে সেগুলোকে জলে ডুবিয়ে দেবে। আর সেই একই সাথে ওরা যখনই কোনো আমেরিকান মানুষকে দেখতে পাবে তাদেরকে মেরে ফেলবে। আর এই কথাটা বলার 1 ঘন্টার মধ্যেই ও ওদের দেশের পাশ দিয়ে যাওয়া একটা জাহাজের ভিতরে থাকা সমস্ত আমেরিকানদেরকে মেরে ফেলে। কিন্তু এসব কিছুর মধ্যেও যে পুরোপুরি সুরক্ষিতভাবে সোমালিয়া থেকে নিজের দেশে ফিরে আসে। ওখান থেকে আসার আগে ও আবদিকে খুবই ভালোভাবে বিদায় জানায়। দেশে ফেরার পর যখন ওর ফোনে নেটওয়ার্ক আসে, তখন ও লক্ষ্য করে ওর ফোনে 234টা টেক্সট মেসেজ এসেছে, যেগুলোর প্রত্যেকটাই পৃথিবীর বড় বড় নিউজ এজেন্সি আর পাবলিশিং হাউস থেকে করা হয়েছিল। তারা প্রত্যেকেই জের কাছ থেকে গার্ডের সাথে করা ওর ইন্টারভিউয়ের অডিও ফাইলটা নিতে চাইছিল, আর তার জন্য ওরা যত খুশি টাকা দিতে রাজি ছিল। অন্যদিকে সমস্ত বড় বড় পাবলিশিং কোম্পানিরাই জের বইটাকে ছাপাতে চাইছিল। যে এয়ারপোর্টে নামার সাথে সাথেই CSIS এর একজন এজেন্ট ওর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। উনি এখন জের কাছ থেকে সোমালিয়ান লোকজন আর সোমালিয়ান পাইরাটসদের সম্পর্কে জানতে চাইছিলেন। আসলে এখনও অবধি পৃথিবীর কোনো সরকারই সোমালিয়ান পাইরাটস বা ওখানকার সাধারণ মানুষদের সম্পর্কে কিছুই জানতো না। আর সেজন্যই সোমালিয়ান পাইরাটসরা যখন পৃথিবীর সমস্ত দেশের জাহাজে লুট করত, তখন কোনো দেশের সরকার কোনোভাবেই সেই বিষয়টাকে আটকাতে পারত না। কিন্তু যেহেতু যে বিগত বহু মাস সোমালিয়াতে কাটিয়েছে, তাই এখন সবাই ওর কাছ থেকেই সোমালিয়া সম্পর্কে জানতে চাইছিল। এরপর যে যখন নিজের বাড়ি ফিরে আসে, তখন ওর বাবা মা, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই খুবই ধুমধাম করে ওকে স্বাগত জানায়। এর কিছুদিনের মধ্যেই জেল লেখা সেই বইটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হয়ে যায়। মানে সেই সময় পুরো পৃথিবীর মধ্যে ওর বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল।
এরপর 2012 সালের 18 মার্চ আমেরিকান সরকারের তরফ থেকে জের সঙ্গে একটা মিটিং করা হয়, যেখানে আমেরিকার বড় বড় সরকারি অফিসারেরা জের কাছ থেকে সোমালিয়ার সাধারণ মানুষ আর ওখানকার পাইরেটসদের সম্পর্কে জানতে চাইছিলেন। আর সেই একই সাথে তারা সবাই এটা জানতে চাইছিল কিভাবে আমেরিকানরা সোমালিয়ার পাশ দিয়ে যাওয়া নিজেদের জাহাজগুলোকে সুরক্ষিত রাখতে পারবে। কারণ এই মুহূর্তে জেই ছিল একমাত্র মানুষ যে এদের সবাইকে খুব ভালোভাবেই সোমালিয়ার ভিতরের খবরগুলো জানাতে পারবে। এখন যেও এদের সবাইকে খুব ভালোভাবে জানায় যে সোমালিয়ার সাধারণ মানুষরা আসলে কী চায়। এই ঘটনার পর 2013 সালের জানুয়ারি মাসে আমেরিকান সরকার সোমালিয়ান সরকারের কাছে শান্তি প্রস্তাব পাঠায়। আর এই ঘটনাটা বিগত 20 বছরের মধ্যে এই প্রথমবার ঘটেছিল। এরপর সবশেষে আমাদেরকে জয়ের একটা আসল ছবি দেখানো হয়, আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা পছন্দ হলে এটাকে একটা লাইক করতে পারেন, আর অপছন্দ হলে ডিসলাইক করতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে।